আফনানের চোখ গিয়ে পড়ল সমুদ্রের ধারে বসে থাকা একটা মানুষের উপর। এত রাতে এই শীতের মধ্যে ওখানে কে বসে আছে? অধরা না তো? না না, ও এত রাতে ওখানে গিয়ে কি করবে? না জানি কোথায় চলে গেছে মেয়েটা। আচ্ছা গিয়ে দেখি, গিয়ে কি দেখবো ওখানে কে বসে আছে? না, একবার একটু দেখে আসি। আফনান হোটেল থেকে বেরিয়ে সমুদ্রের ধারে বসে থাকা ওই মানুষটার কাছে গেল। কাছে যেতেই বুঝতে পারলো মেয়েটি আর কেউ না, অধরা নিজেই। অধরা, এখানে কি করছো? আরো জোরে বলল, এই মেয়ে, এখন এখানে কি করছো? কাউকে কিছু না জানিয়ে একা একা এখানে এসেছো কেন? জানো হোটেলে ওনা তোমাকে দেখতে না পেয়ে কতটা টেনশন করছিল? আমিও কত টেনশন করছিলাম জানো। অধরা, কি হলো? কিছু বলছো না যে? শুনতে পাচ্ছ না নাকি? এবার আফনান অধরার সামনে গিয়ে দাঁড়ালো। এ কি, তুমি কাঁদছো কেন? অধরা এক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে আছে, আর ওর চোখ দিয়ে অবিরামের ভাবে পানি পড়ছে। আফনান গিয়ে আস্তে করে অধরার পাশে বসলো। ওর একটা হাতের উপর হাত রেখে নরম সুরে বলল, কি হয়েছে? হাতের উপর কারো হাতের ছোঁয়া পেয়ে অধরা কেঁপে উঠল। পাশ ফিরে তাকাতেই দেখে আফনান ওর পাশে বসে আছে। অধরা আফনানকে দেখে চট করে নিজের হাত সরিয়ে ফেলল। স্যার, আপনি এখানে কি করছেন? কখন আসলেন? কখন আসলাম তুমি জানো না আমি কখন এসেছি? স্যার, এটা কেমন কথা? জানলে কি জিজ্ঞাসা করতাম। আচ্ছা বাদ দাও, এখন তুমি বলো, তুমি এত রাতে এখানে বসে কি করছো? অধরা অন্য পাশ মুখ ঘুরিয়ে আস্তে করে বলল, কিছু না। এখানে এসে কান্না করছো কেন? কান্না? কোথায় কান্না করছি স্যার? আফনান অধরার চোখের নিচ থেকে এক বিন্দু পানি আঙ্গুলে নিয়ে অধরার সামনে ধরে বলল, এই যে কোথায় কান্না করছো তার উত্তর। অধরা নিজের মুখে হাত দিয়ে দেখে সে সত্যিই কান্না করছে। অদ্ভুত তো, আমি কান্না করছিলাম আর আমিই জানি না। কি ভাবছিলে অধরা, যে এতটা বিভোর হয়ে গেছিলে? কোনো সমস্যা? না স্যার, কি সমস্যা হবে? অধরা, তুমি যদি ভুলে গিয়ে থাকো তবে তোমাকে আরও একবার মনে করিয়ে দিই, আমি কিন্তু শুধু তোমার বস নই, আমি তোমার ফ্রেন্ডও। আর ফ্রেন্ডকে নিজের সব কথা শেয়ার করা যায়। বলো এবার কি হয়েছে? আসলে স্যার, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। অনেক ছোটবেলায় তাদেরকে হারিয়েছি তো, তাই তাদের সাথে কাটানো সব স্মৃতিগুলো আমার ভালো করে মনে নেই। কিছু কিছু কথা এখনো মনে আছে। জানেন স্যার, আমার মায়ের সমুদ্র খুব ভালো লাগতো, আর তাই তো আব্বুর যখন ছুটি হতো তখন আমরা এখানে চলে আসতাম। মা প্রায় এক কথা বলতো, সমুদ্রের এই ঢেউগুলোর নাকি অনেক শক্তি, একজন মানুষের মনের সকল কষ্ট, সব দুঃখ নিমিষে মুছে দেওয়ার শক্তি আছে এই সমুদ্রে। এই যে ঢেউয়ে যে শব্দগুলো শুনছেন, এগুলো সব প্রকৃতির বুলি, আমাদেরকে জানান দিচ্ছে তারা চারপাশ দিয়েই আছে। আজ এখানে বসে মনে হচ্ছে আমি আমার মা বাবার কাছে চলে এসেছি। এখানকার কোনো এক জায়গা ভালির সাথে মা বাবার স্পর্শ মিশে আছে। খুব মিস করব তাদেরকে, তাই তো। অধরা আর কোনো কথা বলল না, নীরবে কাঁদতে লাগলো। আফনান অধরাকে জড়িয়ে ধরবে বলে হাত দুটো বাড়িয়ে দিচ্ছিল, কিন্তু পরক্ষণে কি যেন ভেবে হাত আবার নিজের কাছে নিয়ে আসলো। তুমি এখানে এসেছো ভালো কথা, কিন্তু এখন কেন আসতে গেলে? কত ঠান্ডা পড়ছে দেখছো? আর আসলে তো আসলে, কাউকে সাথে নিয়ে আসুনি কেন? ওনা তোমার জন্য কত টেনশন করছে তাই নাকি? হ্যাঁ তাই, এবার চলো। অধরার আফনান হোটেলের দিকে গেল। অধরার ওর হোটেলে দিয়ে আফনান নিজের হোটেলে চলে গেল। এসব কিছু দিশা লক্ষ্য করলো। ওনা নিজের রুমে পায়চারি করছে, এমন সময় অধরা এলো রুমে। আরে আপু, আপনি ঘুমাননি? অধরা, কোথায় ছিলে তুমি? তুমি ঠিক আছো? আপু, হ্যাঁ আমি ঠিক আছি। আর আমি এই হোটেলে একটু বাইরে ছিলাম। হোটেলের বাইরে গিয়ে তুমি কি করছিলে? আর যখন গেলেই তো আমাকে একবার বলে যেতে পারলে না? জানো আমার কত টেনশন হচ্ছিল। সরি আপু, আমি আপনাকে ভুলেই বেরোতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে কোথাও খুঁজে পাইনি, তাই ভুলে যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আজ যা করেছো তা করেছো, আর এমনটা করবে না। চলো এবার ঘুমাতে চলো। জি আপু। পরের দিন 31শে ডিসেম্বর সবাই পার্টির ব্যবস্থা
করতে ব্যস্ত, কিন্তু দিশা ব্যস্ত আহনাফকে নিয়ে। আহনাফ দিশাকে বারবার নিজের থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু দিশার লজ্জা শরমগুলো আপনার গায়ের উপর উঠে ডলে পড়ছে। এক সময় সুমাইয়া এসে অদরাকে বলল, অদরা কি করো? কিছু না। গ্রেট, তাহলে চলো একটু সমুদ্র পাড় থেকে একটু ঘুরে আসি। আচ্ছা চলো। অদরা আর সুমাইয়া গল্প করতে করতে চারপাশ ঘুরতে লাগলো। তোমাকে তো একটা কথা বলাই হয়নি অদরা। কি? পরশুদিন আমার ফুফাতো ভাইয়ের জন্মদিন ছিল, জানো? ওদের বাসায় অনেক বড় পার্টি হয়েছিল। জন্মদিনের কথা শুনে অদরার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। তাই নাকি? খুব ভালো। আচ্ছা শোনো, সুমাইয়া বলছি যে আসিফ তোমাকে কবে যেন প্রপোজ করেছিল, মানে কত তারিখে মনে আছে? হ্যাঁ মনে আছে তো, ওই মাসের 21 তারিখে। ওহ থ্যাঙ্কস। এমন সময় অদরা সামনে দিশাকে দেখতে পেল। আচ্ছা সুমাইয়া, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, কেমন? আচ্ছা ঠিক আছে। অদরা এবার দিশার কাছে গিয়ে বলল, ম্যাডাম আপনি কি আমায় একটু সাহায্য করবেন? কি সাহায্য? ম্যাডাম আপনি তো অনেক দিন ধরে আপনার স্যারের সাথে আছেন, তাহলে আপনার স্যারকে তো আপনি খুব ভালোভাবেই জানেন, তাই না? দিশা মনে মনে বলল, এই অদরার আবার হঠাৎ করে কি হলো? আপনানের ব্যাপারে আবার কি জানতে চাই? ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই জানতে চাই যে আপনার পছন্দের কালার কি, সেই রঙের শাড়ি পরে আপনাকে পাশানোর ধান্দা করছে। হ্যাঁ সব বুঝতে পেরে গেছি, কিন্তু তুমি ভুল মানুষের কাছে সাহায্যের জন্য এসেছো অদরা। আমি তো তোমায় আপনার পছন্দের কালার সম্পর্কে কিছুই বলবো না, কখনো না। অদরাকে বলল, হ্যাঁ চিনি তো, আমি তো ওকে সব থেকে ভালো করে চিনি। বলো ওর ব্যাপারে কি জানতে চাও? ম্যাডাম আপনি কি বলতে পারবেন 21শে ডিসেম্বর কার জন্মদিন? অদরার প্রশ্ন শুনে দিশা থতমত খেয়ে গেল। কি ভেবেছিল আর কি জিজ্ঞাসা করলো? কি বললে আবার বলো। 21শে ডিসেম্বর কার জন্মদিন? দিশা এবার ভাবতে লাগলো, 21শে ডিসেম্বর আমার মনে পড়েছে। হ্যাঁ বলুন, কার জন্মদিন? আরোহীর জন্মদিন। আরোহী? আমি একদম শিওর ওরই জন্মদিন। অদরা এবার মনে মনে ভাবলো, আরোহী এই নামটা তো একটু শোনা শোনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছো। হ্যাঁ ওই দিন হোটেলে আফনান স্যারকে কোনো এক আরোহীর ব্যাপারেই তো জিজ্ঞাসা করছিল, তার মানে সেই দিনে আরোহীর জন্মদিন ছিল। দিশাকে বলল, আচ্ছা আপু আপনি কি বলতে পারবেন কে আরোহী? হ্যাঁ অবশ্যই বলতে পারবো। আরোহী হলো আপনাদের। দিশা কথাটা শেষ করতে পারলো না, কারণ এরই মধ্যে দিশার একটা ফোন এলো। সরি অদরা, আর্জেন্ট কল এসেছে, আমাকে রিসিভ করতে হবে, পরে কথা বলছি। ওকে আপু। দিশা অন্যদিকে চলে গেল। কে আরোহী? আর এই আরোহীর সাথে স্যারের কি সম্পর্ক? আপনাদের হোটেলের হলরুমে পার্টির ব্যবস্থা করা হচ্ছে। অনায়াসে পার্টির ব্যবস্থাটা দেখতে লাগলো। এমন সময় সেখানে দিশা এসে হাজির হলো। অনা দিশাকে দেখে বলল, দিশা দেখ তো সব কিছু কেমন হচ্ছে। ও প্লিজ অনা, এই ধরনের ফালতু প্রশ্ন তুই আমাকে করিস না, কারণ তুই জানিস তোর পছন্দ করা কোনো জিনিস আমার কোনোদিনও পছন্দ হবে না। অনা একটা তাচ্ছিল্যের হাসি মুখে নিয়ে বলল, দিশা একটা কথা মনে রাখিস, তোর আর আমার পছন্দ এক না হলেও আপনার আর আমার পছন্দ কিন্তু এক। তুই ওকে বিয়ে করতে যাচ্ছিস, পারবি তো ওর সব পছন্দগুলোকে নিজের করে নিতে? শোনো না, আমি হলাম গিয়ে এই যুগের মেয়ে, আর এই যুগের মেয়েরা ছেলেদের কোনো অভ্যাসের দাস হয়ে থাকে না, তারা ছেলেদেরকে নিজেদের দাস করে নেয়। আপনাদের সাথেও ঠিক তেমনটাই হবে। ওকে আমি আমার রঙের ঠিক রাঙিয়ে নেব। কথাগুলো বলে দিশা চলে গেল। অনা মনে মনে ভাবলো, না দিশা, তুই যা যা ভাবছিস তার কোনোটাই হবে না, আমি হতে দেব না। না তোর সাথে আপনাদের বিয়েটা হতে দেব, না তোকে আপনাদের জীবনটা নষ্ট করতে দেব। আপনাদের জন্য যোগ্য মেয়ে আমি পেয়ে গেছি, যে আপনাদের জীবনটা আবার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারবে। হ্যাঁ
অদরাই হবে সেই মেয়ে যার সাথে আফনানের বিয়ে হবে। অদরাকে সকাল থেকে 2টা ছেলে ফলো করছিল। তারা হলো রাজীব আর রেহান। ওনার অফিসে কাজ করে। তারা দূরে এক জায়গায় বসে অদরাকে দেখছে। হঠাৎ রাজীব বলল, সে তুই যাই বল রেহান, ওই মেয়েটা দেখতে কিন্তু জোশ। আচ্ছা, খোঁজ খবর কিছু নিয়েছিস? মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারলি কি করে? হ্যাঁ, জানতে পেরেছি। মেয়েটার নাম অদরা, ঢাকায় থাকে, আফনান স্যারের ফিয়ে। কি বলিস কি? এই মেয়েটা আফনান স্যারের ফিয়ে? বাহ, স্যারের তো ভাগ্যটা খুবই ভালো। একদিকে দিশা ম্যাডামকে পাচ্ছেন, আবার অন্যদিকে এত সুন্দর একটা পিয়ে। ইস, মেয়েটাকে যদি এক রাতের জন্য পেতাম না, তাহলে জীবনটা সার্থক হয়ে যেত। কি বলিস? হ্যাঁ রে, ঠিক বলেছিস। তবে এক রাত কেন, 1 ঘন্টার জন্য পেলেও আমি নিজেকে ধন্য মনে করব। এমন সময় সেখানে দিশা এসে বলল, 1 ঘন্টা বা একটা দিন নয়, তোমরা চাইলে তার থেকেও বেশি দিন ওই মেয়েটার সাথে কাটাতে পারো। দিশাকে দেখে রাজীব আর রেহান খুব ভয় পেয়ে গেল। উঠে দাঁড়িয়ে রেহান কাঁপা গলায় বলল, ম্যাডাম, আপনি যা ভাবছেন তেমন কিছুই না। আমরা তো শুধু একটু মজা করছিলাম। কিন্তু আমি কোনো মজা করছি না, সত্যি বলছি। অদরাকে খুব পছন্দ হয়েছে, তাই না? ওর সাথে সময় কাটানোর সুযোগ আমি তোমাদের করে দেব। শুধু তোমাদের একটা কাজ করতে হবে। রাজীব জিজ্ঞাসা করলো, কি কাজ ম্যাডাম? তোমাদের কাজ শেষ হলে মেয়েটাকে মেরে দিতে হবে। কি বলছেন ম্যাডাম? আমরা এটা পারবো না ম্যাডাম। কাউকে মারতে পারবো না, খুনি না আমরা। আমি জানি তোমরা খুনি নও, কিন্তু খুনি হতে হবে। তোমরা একটু আগে অদরাকে নিয়ে যা বলছিলে তার একটা ভিডিও আমি রেকর্ড করেছি। এখন আমার কথা মতো যদি কাজ না করো, তাহলে এই ভিডিওটা আমি পুলিশকে দেখিয়ে দিব। আর তারপর কি হবে সেটা নিশ্চয়ই আমার বলে দেওয়ার দরকার নেই। খুব ভালো করেই বুঝতে পারছো। রেহান বলল, মেয়েটাকে কি করে পাবো সেটা বলুন ম্যাডাম। স্মার্ট বয়, গুড। আচ্ছা, তাহলে শোনো, তোমাদেরকে কি করতে হবে। সন্ধ্যাবেলায় আনা রুমে রেডি হচ্ছে। এমন সময় অদরা রুমে এলো। কোথায় ছিল অদরা তুমি? পার্টি তো একটু পরেই শুরু হয়ে যাবে। আপু, আমি একটু সুমাইয়ার কাছে ছিলাম, ওকে রেডি হতে একটু হেল্প করছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। শোনো, আজ আমি তোমাকে রেডি করব। না আপু, তার দরকার হবে না। আমি এখনই রেডি হয়ে যাচ্ছি, বেশি সময় লাগবে না। অনেক একটু রেগে যাওয়ার ভান করে বলল, অদরা, আমি তোমার ভয়েস। আর আমি যখন বলেছি যে আজ তোমাকে আমি রেডি করব, তো করবই, বুঝেছ? আচ্ছা ম্যাডাম, গুড। অদরা, আমি চাই তুমি আজ শাড়ি পরো। শাড়ি? না আপু, আজ শাড়ি পরতে পারবো না। কেন? তুমি কি শাড়ি পরতে জানো না? না আপু, সেটা তো জানি, কিন্তু এত মানুষের মধ্যে এমনিতেই কেমন জানি একটা লাগছে। তার উপর শাড়ি পরলে না জানি কি হয়। আরে কিছু হবে না, এই প্রথমবার এত মানুষের মাঝে এলে তো, সেজন্য একটু আনকমফোর্টেবল লাগছে। ওটা পরে ঠিক হয়ে যাবে, আর চিন্তা করো না। আমি একদম ভালোভাবে তোমাকে শাড়ি পরিয়ে দেব। আচ্ছা ম্যাডাম। অনা অদরাকে রেডি করিয়ে একসাথে পার্টিতে এলো। অনা অদরাকে 1 গ্লাস জুস দিয়ে বলল, অদরা, এই জুসটা আফনানকে একটু দিয়ে আসো তো। আমি দিব আপু? হ্যাঁ, তুমি দিবে, যাও এখন। না আপু, এই অবস্থায় আমি স্যারের সামনে যেতে পারবো না। এই অবস্থায় মানে? তোমাকে দেখতে কত সুন্দর লাগছে জানো, যাও বলছি। অদরা আর কোনো কথা না বলে জুসের গ্লাসটা নিয়ে আফনানের কাছে চলে গেল। আফনান একজন গেস্টের সাথে কথা বলছে। এমন সময় পেছন থেকে অদরা এসে বলল, স্যার, অনা আপু আপনার জন্য এই জুসটা পাঠিয়েছেন, নিন। আফনান অদরার কথা শুনে পেছন
দিকে ফিরল, কিন্তু অদরাকে দেখে সেখানেই চমকে গেল আফনান। অদরা আজ নীল শাড়ি পরেছে বললে একটু ভুল হবে। ওনার জোর করে পরিয়েছে। নীল হলো আফনানের সব থেকে পছন্দের রং। চুলগুলো বেনি করে এক পাশে রাখা, আর আরেক পাশে বড় একটি লাল গোলাপ। গলায় একটি ছোট্ট লকেট, আর দুই কানে দুটি বড় বড় কানের দুল। দুই হাত ভর্তি নীল কালারের রেশমি চুড়ি, চোখে গাঢ় করে কাজল, আর ঠোঁটে গোলাপি কালারের লিপস্টিক। আফনান তো অদরাকে দেখে সেখানেই একেবারে ঘায়েল হয়ে গেল। স্যার? হ্যাঁ, বলো। সোনা ম্যাডাম পাঠিয়েছেন আপনার জন্য, নিন। অদরার হাত থেকে জুসের গ্লাস নিয়ে আফনান বলল, থ্যাঙ্কস, ওয়েলকাম। অদরা চলে গেল সেখান থেকে। এদিকে অদরাকে দেখে দিশা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দিশা মনে মনে ভাবল, সাজো অদরা, আরো সাজো, কারণ আজই তোমার জীবনের শেষ সাজা হবে। পার্টিটা সবাই যে যার মতো করে এনজয় করছে। অনায়বার স্টেজে উঠে মাইক নিয়ে বলল, গাইজ, 12টা বাজতে এখনো 2 ঘন্টা বাকি। এই 2 ঘন্টা এমনি না কাটিয়ে দিয়ে চলো সবাই মিলে একটা গেম খেলি। আফনান বলল, গেম? কেমন গেম? গানের গেম। গেমটা আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা গান শুরু করব। সেই গানটা 2 কলি হওয়ার পরেই আমার পাশের জন একটা নতুন গান ধরবে। সেই গানটা 2 কলি হওয়ার পরেই তারপরের জন অন্য একটি গান ধরবে। এভাবেই চলতে থাকবে। তবে একজনের গান গাইতে গাইতে যদি আরেকজন তাড়াতাড়ি করে অন্য গানটি না গাইতে পারে, তাহলে গেম থেকে আউট হয়ে যাবে। তো যারা এই গেমটা খেলতে চাও তারা স্টেজে চলে এসো। কিন্তু একটা কথা মনে রাখো, গান ভাবার সময় কিন্তু 1 মিনিটেরও সময় কম পাবে। ওনার কাছে থেকে এমন একটি গেমের বর্ণনা শুনে অনেকেই স্টেজে এলো, কিন্তু আফনান, দিশা আর অদরা এলো না। অনা আফনানের কাছে গিয়ে বলল, কিরে, তুই এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, স্টেজে যা। আমি স্টেজে গিয়ে কি করব? কি করবি মানে? গান গাইবি? না রে, এখন ভালো লাগছে না, থাক। আফনান, প্লিজ যা। দেখ, তুই কোম্পানির মালিক। তুই যদি এই গেমটা না খেলিস তাহলে কি চলে বলতো? প্লিজ যা আমার জন্য, প্লিজ। আচ্ছা ঠিক আছে। আফনান স্টেজে চলে গেল। অনা এবার অদরার কাছে এসে বলল, তুমি আবার এখানে দাঁড়িয়ে থেকে কি করছো অদরা? যাও, স্টেজে যাও, গেম খেলো। অদরা মনে মনে বলল, স্টেজে যাব? কিন্তু স্টেজে তো স্যার রয়েছেন। এখন এই গেমের মধ্যে যদি কোনো রোমান্টিক গান চলে আসে, তাহলে স্যার তো আমার আবার রোমান্স করতে চাইবেন। তখন স্যারের আশেপাশে থাকা ঠিক হবে না। না, আমি যাব না স্টেজে। আরে, এই অদরা, তোমার সাথে কথা বলছি আমি, শুনতে পারছো? হ্যাঁ আপু, মানে বলছিলাম যে আপু, আমি না খুব একটা ভালো গান গাইতে পারি না, আর বেশি একটা গানও জানি না, তাই আমি যাব না আপু। অনা এবার বেশ কড়াভাবে বলল, অদরা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি না, অর্ডার দিচ্ছি। যাও, স্টেজে যাও। অনা দমকানি শুনে অদরা স্টেজে চলে গেল। অনা এবার দিশার কাছে এসে বলল, কি হলো দিশা, তুই খেলবি না? না রে অনা, আজ মুড নেই। যা, এখন তুই গিয়ে খেল। ওকে। খেলা শুরু হলো। কিছুক্ষণ পর এখন গেমে শুধু 2 জন বাকি আছে, আফনান আর অদরা। এই 2 জনের মধ্যে যে কোনো একজন আজ খেলাটা জিতবে। আফনান আবার গান শুরু করলো, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, তোর এক কথায় আমি রাখবো 1000 বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি, তোর এক কথায় আমি রাখবো 1000 বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। আয়না তুই মুখ দেখবে যখন, কফলের কালো টিপ পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, বুমর যে এসেছিল জানবে লোকে, তোমাকে ছাড়াই আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না আজ এই রূপকথা তোমাকে শোনাই, তোমাকে জানাতে চাই আমি বেঁচে আছি ভালোবাসায়, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই, আরো আদিল আরো আরে, আরো আদিল আরো আরে।
বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুয়ে নামে অথই আদার। বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুয়ে নামে অথই আদার। আমি তোর আয়না হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। আমি তোর আয়না হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। রোদ দূরে যায় উড়ে মন মন জাহাজ। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ দিয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ দিয়ে চোখে চেয়ে থেকে দেখেছি। বাজে ঝিলিমিলি ঝিলিমিলি তোমাকে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। অনাইবার আফনানকে বলল, আফনান তুইও গেম থেকে আউট হয়ে গেলি, আর অদরা তুমি এই খেলাটা জিতে গেছো। সবাই অদরার জন্য হাততালি দাও। ওনার কথা শুনে আফনান হাততালি দিতে দিতে অদরার দিকে তাকালো। দেখুন অদরা মন থেকে মন খুলে হাসছে। অদরার দিকে তাকিয়ে আফনান বলল, কনগ্রাচুলেশনস অদরা। থ্যাংক ইউ স্যার। এদিকে রাইসা দিশার কাছে এসে বলল, ম্যাডাম এসব আমি কি দেখছি? ওই অদরার জন্য আপনি হাততালি দিচ্ছেন কেন ম্যাডাম? আবার আপনি খেলতেও গেলেন না। বলুন না ম্যাডাম, আপনার মাথায় এখন কি চলছে? রাইসা, শত্রু যখন মরার সময় এসে যায় তখন সে যা চায় সেটা তাকে দেওয়া উচিত। এই খেলাটা তো অদরা জিতে গেল, কিন্তু জীবনের খেলায় অদরা আজ হেরে যাবে। কি সব বলছেন ম্যাডাম? জিতে যাবে, হেরে যাবে? কিছুই তো বুঝতে পারছি না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝবে, সময় হলে সব বুঝতে পারবে। এখন যাও। ওকে ম্যাডাম। রাইসা চলে গেল। দিশা এবার রাজীবকে ফোন দিয়ে বলল, অদরা স্টেজ থেকে নামার কিছুক্ষণ পর ওর কাছে যাবে, আর ওকে ঠিক সেই কথাগুলো বলবে যা আমি তোমাদেরকে শিখিয়েছি। ওকে ম্যাডাম। দিশা ফোন কেটে ওনার কাছে গেল আর বলল, অনা শোন। বল। অনা, আমার সাথে একটু রুমে চল তো। কেন? আসলে এই শাড়িটা অনেক ভারী, সামলাতে পারছি না। আর রুমে গিয়ে একটা হালকা শাড়ি পরবো। তা যা, আর গিয়ে পর। আমি কেন তোর সাথে যাব? অনেক একটু বোঝ, এত বড় একটা হোটেল, সব লোকজন এখানে রয়েছে, আর আমি কিনা একা একটা রুমে ড্রেস চেঞ্জ করব? মানে বুঝতে পারছিস কি বলতে চাইছি? আচ্ছা ঠিক আছে, চল। দিশা অনাকে নিয়ে ওর রুমে মানে হোটেলের 8 তলায় চলে গেল। স্টেজ থেকে নামার কিছুক্ষণ পর রাজীব আর রেহান এলো অদরার কাছে। রেহান কথাবার্তা শুরু করলো, হাই ম্যাডাম। হ্যালো। রাজীব বলল, আপনি কি অদরা? জি, কেন বলুন তো? রেহান বলল, আসলে অনা ম্যাডাম আপনাকে হোটেলের পার্কিং লটে ডাকছেন। অনা আপু, কেন? রাজীব বলল, তা তো ম্যাডাম জানি না, আপনাকে খুব জরুরিভাবে ডাকছেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনারা কারা? রাজীব আবার বলল, আমরা অনা ম্যাডামের অফিসে কাজ করি। ও আচ্ছা। রেহান অতরাকে তাড়া দিয়ে বলল, ম্যাডাম প্লিজ একটু তাড়াতাড়ি যান। অদরা চারপাশে একবার তাকিয়ে দেখলো, কিন্তু ওনাকে কোথাও দেখতে পেল না। তাই সে রাজীব আর রেহানের কথাটা সত্যি বলে মেনে নিল। অদরা পার্কিং লটে গেল, কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না। পেছন ফিরে তাকাতেই অদরা রাজীব আর রেহানকে দেখতে পেল। অদরা, আপনারা যে বললেন অনা আপু আমাকে এখানেই আছেন, কিন্তু কই? এখানে তো কেউ নেই। রাজীব বলল, নেই মানে? তুমি আমাদেরকে দেখতে পারছো না ফুলকলি? ফুলকলি কি যা তা বলছেন? আর আমার দিকে এভাবে কেন এগোচ্ছেন? কি চান আপনারা? রেহান বলল, তোমাকে চাই ফুলকলি, বুঝলে তুমি? তোমাকে চাই আমাদের। রেহান আর রাজীব অদরার দিকে এগোতে লাগলো। অদরা ওদের দিকে তাকিয়ে পেছনে সরতে লাগলো, কিন্তু বেশি দূরে যেতে পারলো না। একটা দেয়ালের সাথেও থেমে গেল। দেখুন, আপনারা ভুল করছেন। আমার কাছে আসবেন না। যদি অনা ম্যাডাম আর আপনার স্যার আপনাদের ব্যাপারে জেনে যান, তাহলে আপনাদের অবস্থা খারাপ করে দিবে। চলে যান এখান থেকে।
জোরে জোরে চিৎকার করে বললে, বাঁচাও, কেউ আছো এখানে, বাঁচাও। রেহান বললে, চিল্লায় কোনো লাভ নেই সুন্দরী, ভেতরের কেউ তোমার আওয়াজ শুনতে পারবে না, সবাই গান বাজনার মধ্যে ব্যস্ত। অদরা আরো জোরে জোরে চিল্লাতে লাগলো। এদিকে দিশা ওয়াশরুমে শাড়ি চেঞ্জ করছে, অনা বেডের উপরে বসে আছে। হঠাৎ অনা কারোর চিৎকার শুনতে পেল। রুমের জানালাটা খোলার পর নিচের দিকে তাকাতে এসে অদরার সাথে রাজীব আর রেহানকে দেখতে পেল। অনা চিৎকার করে অদরাকে ডাক দিল। রুম থেকে তাড়াতাড়ি বেরোতে যাবে এমন সময় দিশা এসে বলল, কি হয়েছে অনা? অদরা একটা সমস্যার মধ্যে পড়ে গেছে, আমাকে এখনই যেতে হবে ওর কাছে। কি সমস্যা? কি সমস্যা? অনা আর কিছু বলতে পারলো না, তাড়াতাড়ি নিচের দিকে চলে গেল। যেতে যেতে অনা আফনানকে ফোন করে সব বলে দিল। আর এদিকে দিশা জানালার বাইরে তাকিয়ে অদরা, রাজীব আর রেহানকে দেখতে পেল। এটা কি হয়ে গেল? আমার ঘরের জানালা দিয়ে যে পার্কিং লটটা এত ভালোভাবে দেখা যায়, এটা তো আমি জানতামই না। আর এই ইডিয়েটগুলো অদরাকে এখানে কেন ধরে রেখেছে? আমি ওদেরকে বলেছিলাম অদরাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু রেহান অদরার শাড়ি ধরার জন্য এক পা করে ওর দিকে এগোচ্ছে। যেই মাত্র রেহান অদরার শাড়িটা ধরতে যাবে, ঠিক তখনই আফনান এসে রাজীব আর রেহানকে উড়াদুড়া মারতে লাগলো। প্রায় 6-7 মিনিট ওদেরকে মারার পর আফনান অদরার কাছে এলো। অদরার ভয় পেও না, কিচ্ছু হবে না তোমার, আমি এসে গেছি। আফনান অদরাকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় রাজীব কোথা থেকে একটা লাঠি দিয়ে আফনানের মাথায় জোরে একটা বাড়ি দেওয়ার পরেই ওরা পালিয়ে গেল। আফনানের মাথা থেকে রক্ত পড়তে লাগলো। এমন সময় অনায়া এসে বলল, আফনান মাথায় হাত দিয়ে অদরার উপর পড়ে গেল। রক্ত দেখে অদরা অনেক ঘাবড়ে গেল আর কান্না করতে লাগলো। স্যার। অনায়া এসে বলল, আফনান, কি হয়েছে আপনার? অদরা, তুমি একটা কাজ করো, আফনানের মাথায় পিছনের দিকটা খুব টাইটভাবে ধরে রাখো, যেন বেশি রক্ত না পড়ে। আমি এখনই গাড়ি নিয়ে আসছি। স্যার, আপনার কিচ্ছু হবে না। কিচ্ছু না, আফনান আদো গলায় বলল। অদরা, স্যার, আপনি প্লিজ এখন কিছু বলবেন না, চুপ করে থাকুন। এমন সময় আকাশে তারাবাজি ফুটতে লাগলো। অবশেষে 2020 সাল চলে এসে গেল। আকাশে তারাবাজিগুলোকে লক্ষ্য করে আফনান কাঁপা গলায় বলল, 1 বছর আগে ঠিক এই সময় আমি প্রথম দেখেছিলাম তোমায়। সেদিনও আজকের মতো পরিস্থিতি ছিল। দেখো, আজ তুমি আমার সাথে নেই, কিন্তু সেই পরিস্থিতি আজও আমার সাথে আছে। আরোহী, অনা এবার ঘাড়ে নিয়ে এলো। অদরা আর অনায় আফনানকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তাররা আফনানকে ওটির মধ্যে নিয়ে গেছে। এখনো পর্যন্ত কিছু জানাননি তারা। এদিকে অদরা আফনানের বলা শেষ কথাগুলো নিয়েই শুধু ভাবছে। ওনার কাছে গিয়ে বলল, আপু, আমি জানি আমি যেটা এখন আপনার কাছে জানতে চাইবো সেটা জানতে চাওয়ার ঠিক সময় এটা নয়, কিন্তু তবুও আমি জানতে চাইছি আপু, প্লিজ কিছু মনে করবেন না। কি জানতে চাও তুমি? আপু, আমাকে কি বলতে পারবেন আরোহীর সাথে স্যারের কি সম্পর্ক? অদরার প্রশ্ন শুনে ওনা একদম চুপ হয়ে গেল। কি একটা ভেবে অদরাকে বলল, বলতে পারবো। আরোহীর সাথে আফনানের খুব গভীর একটা সম্পর্ক আছে। আরোহী হলো আফনানের স্ত্রী, আফনানের প্রথম স্ত্রী। ওনা বলতে লাগলো, আরোহীর সাথে আফনানের খুব গভীর একটা সম্পর্ক আছে। আরোহী হলো আফনানের স্ত্রী, আফনানের প্রথম স্ত্রী। কি বলছেন আপনি এসব আপু? স্যারের স্ত্রী, প্রথম স্ত্রী আরোহী মানে কিভাবে কি? আরোহী হলো আফনানের জীবনের একটা কালো অধ্যায়। আরোহী আফনানের জীবনে একটা অভিশাপ হয়ে এসেছিল, যার রেশ এখনো ওর জীবনে আছে। আমাকে কি সেই অধ্যায়ের কথা বলা যাবে আপু? ওনা মনে মনে কিছু একটা ভাবলো, তারপর বলল, হ্যাঁ বলা যাবে। ওনা একটি চেয়ারে বসে পড়ল। আরোহীর ব্যাপারে কিছু বলার আগে আফনানের সম্পর্কে তোমাকে কিছু বলে নেই।
তুমি তো জানো আমি আর আপনার চাচাতো ভাই বোন। আমরা একই বয়সের হলেও আমি আপনানের থেকে 17 দিনের বড়। আমার আব্বুও আপনানের আব্বুর থেকে বড় ছিলেন। আজকের এই কোম্পানিটা আমার আব্বু আর চাচা আপনানের আব্বু মিলে একসাথে তৈরি করেন। আপনান যখন ক্লাস 9-এ পড়েন তখন ওর আব্বু মারা যায়। তারপর থেকে আমার আব্বু একাই সব কিছু সামলাতেন। কিন্তু গত 3 বছর আগে আমার আব্বুও মারা যান। তারপর আমার শাশি মানে আপনানের আম্মু এই কোম্পানির দায়িত্ব নেন। পরবর্তীতে আমি আর আপনার লেখাপড়া কমপ্লিট করে এই কোম্পানির দায়িত্ব নিই। জানো ওরা ছোটোবেলা থেকে আমাদের সাথে সবসময় 3 জন ফ্রেন্ড থাকতো। স্কুল, কলেজ, ভার্সিটিতে আমরা 5 জন একসাথেই পড়েছি। আমরা 5 জন ছিলাম বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি ক্লোজ। আমরা 2 জন ছাড়াও আরও যে 3 জন ছিল তারা হলো দিশা, আহাদ আর রায়হান। দিশা আর আহাদের সাথে তোমার পরিচয় হয়েছে, কিন্তু রায়হানকে তুমি এখনও দেখোনি। আরোহী আমাদের জীবনে আসে 2018 সালের 31শে ডিসেম্বর, অর্থাৎ আজ থেকে ঠিক 1 বছর আগে। প্রতিবারের মতো সেবারও আমাদের অফিস থেকে একটা নিউ ইয়ার পার্টি অ্যারেঞ্জ করা হয়, তবে সেবার হয়েছিল রাঙ্গামাটিতে। ওখানে আমি আর আফনান, দিশা, আহাদ আর রায়হানকেও ইনভাইট করি, ওরা আসেও। সেদিন রাতে আমরা 5 জন ঘাড়ে নিয়ে রাঙ্গামাটি শহরটা একটু ঘুরবো বলে বেরিয়েছিলাম। সময় তখন কত হবে, এই ধরো রাত 10টার মতো। আমরা গাড়ি করে অনেক জায়গায় যেতে লাগলাম। রাঙ্গামাটির একটা বিখ্যাত কটেজ যার নাম হলো ফলোয়েল পার্ক অ্যান্ড কটেজ, এর সামনে গিয়ে কিছু দূর যেতেই একটা মেয়ে আমাদের চোখে পড়লো। মেয়েটাকে কিছু ছেলেরা মিলে টিচ করছিল। মেয়েটাকে ওই রকম একটা বিপদে দেখে আফনান আর রায়হান মেয়েটাকে বাঁচানোর জন্য যায়, আর ওই ছেলেগুলো খুব ভালো মতো উত্তম মধ্যম দিয়ে ওই মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে আসে। আসলে ওই মেয়েটি আর কেউ না, আরোহী ছিল। পরে ওর কাছ থেকে জানতে পেরেছিলাম যে ও ঢাকার একটা স্কুলের টিচার। নতুন বছর উপলক্ষে স্কুলের সব টিচাররা মিলে রাঙ্গামাটিতে একটা পিকনিক করতে আসে, কিন্তু ফেরার সময় আরোহী ওদের সাথে যেতে পারেনি। ওদের গাড়িটা মিস করে ফেলেছিল। কেন গাড়িটা মিস করেছিল সেটা বলেছিল আমাদের। একদম মনে করতে পারছি না, মনে হচ্ছে ভুলে গেছি। কোনো সমস্যা নেই আপু, তারপরে ভুলুন। ওনা আবার বলতে শুরু করলো। আরোহী কোনো উপায় না দেখে ওই রাতে আশেপাশের একটা বাস স্ট্যান্ড যেতে লাগে, কিন্তু ওই ছেলেগুলো পথের মধ্যে ওকে আটকে দেয়। তারপর আমরা ওকে আমাদের পরিচয় দিই, ওকে বলি যে আমরাও ঢাকায় থাকি। জানো, আমি ওকে ওই রাতে অনেক অনুরোধ করে বলেছিলাম যে ওই রাতটা আমাদের সাথে হোটেলে কাটিয়ে পরের দিন সকালবেলা আমাদের সাথে ঢাকায় চলে যেতে। আরোহী কোনোভাবেই রাজি হচ্ছিল না, কিন্তু আমাদের সবার তীব্র জোরাজুরিতেও ও শেষে রাজি হয়ে গেল। পরের দিন সকালে আমরা ঢাকায় চলে আসি, সাথে আরোহীও। ওই দিনের পর আরও বেশ কিছুদিন আরোহীর সাথে আমাদের দেখা হয়। সময় যত যেতে লাগলো আরোহী ততই আমাদের অনেক ভালো বন্ধু হতে লাগলো। সেই সাথে আপনাদের মনে বেড়ে যেতে লাগলো আরোহীর জন্য ওর ভালো লাগা, ভালোবাসা। প্রায় 1 মাস পর আপনার আমাকে জানালো যে ও আরোহীকে ভালোবেসে ফেলেছে আর আরোহী ওকে বিয়ে করতে চায়। আরোহীকে আমারও খুব ভালো লেগেছিল। শান্তশিষ্ট, সুন্দর আর ভদ্র ঘরের মেয়ে ছিল। তাই আমিও আপনানকে বললাম যে ও আরোহীকে বিয়ে করতে পারে। জানো ওরা, স্কুল, কলেজ, ভার্সিটির সব জায়গায় আপনান কিসের জন্য ফেমাস ছিল? ওর রোমান্টিক টিপসের জন্য। যখন কেউ কোনো ভালোবাসার সমস্যায় পড়তো তখন দৌড়ে আপনানের কাছে আসতো। আপনান 2 মিনিটের মধ্যে সবার প্রবলেম সলভ করে দিত। কত ছেলে মেয়ে যে ওর মিল করিয়েছে তার কোনো হিসাব নেই। ওকে তো সবাই আপনান বলে কম আর রোমান্সের কিং বলে বেশি ডাকত। কিন্তু সেই রোমান্সের কিং নিজের বেলায় একদম জিরো হয়ে গেল। কোনোভাবেই বুঝতে পারছিল না যে কিভাবে আরোহীকে ওর মনের কথা বলবে। সারাদিন কেমন যেন ছটপট করতো। ওর এই অবস্থা দেখে শাশির অনেক টেনশন হতে লাগলো। একদিন শাশি যখন আমাকে জিজ্ঞাসা করলেন যে কেন আপনাদের এই অবস্থা, তখন আমি ওনাকে আরোহীর ব্যাপারে সব বলে দিই। আমার শাশি হলেন এক কথার মানুষ, যেটা একবার করবেন বলে ঠিক করেন সেটা অবশ্যই করেন। আমার সব কথা শোনার পর উনি ঠিক করলেন যে আরোহীর সাথেই উনি আপনাদের বিয়ে দিবেন। যেই বাবা সেই কাজ। উনি আরোহীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান। আরোহীর বাবা মা রাজি হয়ে যান এই প্রস্তাবে।
সপ্তাহখানেক পর আফনান আর আরোহীর বিয়ে হয়ে যায়। ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছিল, শুধু পরিবার আর কাছের কয়েকজন রিলেটিভ ছিল সেই বিয়েতে। চাচি চেয়েছিলেন বিয়েটা ঘরোয়াভাবে করে রিসেপশনটা বড় করে করতে। বিয়ের 4 দিন পর সবাই হলে বসে আফনান আর আরোহীর রিসেপশন নিয়ে নানা ধরনের প্ল্যান করছিলাম। কাকে কাকে ইনভাইট করা হবে, ডেকোরেশন কেমন হবে, এই সব আলোচনা করছিলাম। এমন সময় সেখানে আরোহী এসে বলল সে রিসেপশনের আগে সে আফনানের সাথে হানিমুনে যেতে চায়। অদরা কিছুটা অবাক হয়ে বলল, কি হানিমুন? রিসেপশনের আগে হানিমুনে যেতে চাইলো কেন? তোমার মতো আমারও সে সময় আরোহীর কথা শুনে অবাক হয়েছিলাম, কিন্তু পরে আরোহী আমাদেরকে এই বিষয়ে অনেক কথা বলল। ও বলল যে অফিসিয়াল নাম ডাকের আগেও আফনানকে আরও ভালো করে চিনতে চাই। আরোহীর কথায় আফনান রাজি হয়ে গেল, তাই আমরাও আর বেশি কিছু না ভেবে আরোহীর কথায় রাজি হয়ে যাই। আফনানের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে ও যখন বড় হয়ে বিয়ে করবে তখন বউকে নিয়ে হানিমুনে সুইজারল্যান্ড যাবে। আফনানের সেই ইচ্ছা মতো আফনান আর আরোহীর জন্য সুইজারল্যান্ডের 2টো টিকিট কাটা হয়। তবে আফনানের সেদিন আর হানিমুনে যাওয়া হয়নি। কেন? কারণ আরোহী সেদিন আফনানের চোখ ফাঁকি দিয়ে এয়ারপোর্ট থেকে পালিয়ে যায়। ওকে অনেক খোঁজা হয়, কিন্তু কোথাও ওকে খুঁজে পাওয়া যায় না। পরে আফনান আর আরোহীর রুম থেকে একটা চিঠি পাওয়া যায়, যেটা আরোহী লিখেছিল। চিঠিটি পরে আমরা জানতে পারি আরোহী আনাফকে নয়, রায়হানকে ভালোবাসত। শুধুমাত্র ভাবার কথা মানার জন্য আরোহী সেদিন আফনানকে বিয়ে করতে বাধ্য হয়েছিল, কিন্তু বিয়ের পরেও তারা একে অপরকে ভুলতে পারেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা পালিয়ে যাবে, আর সেটাই তারা করেছিল। কিছুদিন পর আমাদের বাসায় তালাকের পেপার আসে। আফনান সেটাতে সাইন করে দেয় আর ওদের ডিভোর্স হয়ে যায়। অদরা এসব কিছু শোনার পর ওনার পাশে বসে পড়ল। স্যার আরোহীকে খোঁজার চেষ্টা করেননি? না, চিঠিটি পাওয়ার পর আর একবারও আফনান আরোহীকে খোঁজার চেষ্টা করেনি। কেন? ও মেনে নিয়েছিল যে আরোহীর ভাগ্যে কোনো দিন ছিলই না। ও মেনে নিয়েছিল যে আরোহী রায়হানের সাথে অনেক ভালো আছে, সুখী আছে। আরোহীর সুখটা নষ্ট করার অধিকার ওর নেই। কিন্তু আমি জানি ও প্রত্যেক রাতে কাঁদত। সকালবেলা ওর চোখের দিকে তাকানো যেত না। আরোহী ওকে ভালো না বাসলেও আফনানের ভালোবাসাটা তো আর মিথ্যা ছিল না। আরোহী যদি ওকে মরে যেতে বলতো তাহলে ও মরে যেত, এতটাই ভালোবাসতো ওকে। জানো, আফনান খুব হাসি খুশি একটা মানুষ ছিল, কিন্তু আরোহীর চলে যাওয়ার পর হাসি কি সেটাই যেন ও ভুলতে বসেছিল। কেমন যেন মনমরা হয়ে থাকতো সব সময়। ওকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য চাচি ওকে আবার এই কোম্পানি নিয়ে ব্যস্ত হয়ে যেতে বলেন। অদরা মনে মনে বলল, আলো আপু একবার ভুলেছিল, কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। স্যার হলেন সেই মানুষগুলোর মধ্যে একজন। ওনাকে সান্ত্বনা দিয়ে অধরা বলল, আর চিন্তা করবেন না আপু, স্যারের জীবন আবার সুন্দর হয়ে যাবে। একবার দিশা ম্যাডামের সাথে স্যারের বিয়ে হয়ে গেলে দেখবেন স্যার আবার ঠিক হয়ে যাবে, আগের মতো হাসি খুশি থাকবেন। সেটা কোনো দিনও হবে না। দিশার সাথে বিয়ে হলে আফনান কোনো দিনও সুখী হবে না। কেন আপু? দিশা আপু তো স্যারকে খুব ভালোবাসেন। ভালোবাসে না চাই, ও আফনানকে ভালোবাসে না, ও শুধু আফনানকে পেতে চায়। ওনা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেখানে তখন ডাক্তার এসে হাজির হলো। ডাক্তারকে দেখে ওনার অধরা ডাক্তারের কাছে চলে গেল। ওনা ডাক্তারকে বলল, ডাক্তার, আফনান এখন কেমন আছে? অধরা বলল, বলুন স্যার, এখন কেমন আছেন? ডাক্তার বললেন, মিস্টার আরজেদ এখন পুরোপুরি ঠিক আছেন। ওনাকে কেবিনে শিফট করা হয়েছে, আপনারা গিয়ে দেখা করে আসতে পারেন।
একটু পরে ওনার জ্ঞান ফিরে আসবে, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ওনার সামনে বেশি একটা চেঁচামেচি করবেন না। অনা বললেন, ওকে ডাক্তার, থ্যাঙ্কস। অনেকে ভেবেছিলেন এবারেই বুঝি ফ্ল্যাশব্যাক শেষ হয়ে বর্তমানে ফিরে আসব, কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এমন কিছুই এখন হবে না। একটু বুঝুন, সামান্য একটা লাঠির আঘাতে কি কেউ কমায় যেতে পারে না। মানছি এটা একটা গল্প, তাই বলে কিছু তথ্য যে সত্যি থাকবে না তা তো নয়। আসলে অতীতের এখনো কিছু গল্প বাকি আছে যা আপনাদের জানা প্রয়োজন। সো সাথেই থাকুন। অধরা আর অনা আপনানের কেবিনে এলো। ওরা এসে দেখে আপনানের জ্ঞান ফিরে এসেছে। অনা আপনানের পাশে বসে ওর হাতে হাত রেখে বলল, এখন কেমন লাগছে আপনার? ভালো লাগছে? অধরা কোথায়? ও কেমন আছে? অধরা কেবিনের দরজার কাছে দাঁড়িয়েছিল। অনা ইশারা করে ওকে আপনানের সামনে আসতে বলল। অধরা আপনানের সামনে এলো। এই তো স্যার, আমি এখানেই আছি, ভালো আছি। আপনার এখন কেমন লাগছে? খুব ভালো। এমন সময় দিশা সেই কেবিনে এলো। আপনানের পাশে বেডের উপরে বসে বলল, কেমন আছো বেবি তুমি? মাথায় খুব ব্যথা করছে তাই না জানো আপনার, তোমাকে এভাবে দেখে আমার কি অবস্থা হয়ে গেছিল। অনা দিশাকে বলল, কি অবস্থা হয়ে গেছিল তোর দিশা? অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল নাকি? কিন্তু তোকে দেখে তো সেরকম কিছুই মনে হচ্ছে না। দিশা এবার উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কি বলতে চাইছিস তুই অনা? কিছু বলতে চাইছি না, জিজ্ঞাসা করতে চাইছি এতক্ষণ কোথায় ছিলি। এতক্ষণ কোথায় ছিলাম মানে? গাড়িতে ছিলাম। গাড়িতে কি করছিলি? আরে আজব তো, গাড়িতে আবার কি করতে যাব? গাড়িতে করে হসপিটালে আসছিলাম। ওহ, তুই কি আমাদের পরেই হোটেল থেকে বেরিয়েছিলি? হ্যাঁ, তোরাও বেরোলি আর আমিও বেরোলাম। তাই নাকি? কিন্তু না, আমরা তো এখানে এসেছি 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। এর মধ্যে আপনার ট্রিটমেন্টও হয়ে গেল। তাহলে তুই এতক্ষণ কোথায় ছিলি? ওই জ্যাম ছিল অনেক রাস্তায়, সেজন্য একটু দেরি হয়ে গেছে। জ্যাম? কোথায় জ্যাম ছিল? আমরা যখন এলাম তখন তো কোনো জ্যাম ছিল না, রাস্তা একদম পাকা ছিল। কি তাই না অধরা? হ্যাঁ আপু। তুমি একদম চুপ থাকো অধরা, কোনো কথা বলবে না তুমি। আপনাদের এই অবস্থার জন্য শুধু তুমি দায়ী, আর যা কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য হয়েছে। এমন সময় সেখানে একটা নার্স এসে বলল, ডাক্তার সাহেব বলেছেন তো আপনাদের রোগীর সামনে বেশি চেঁচামেচি না করতে, তাহলে এত চেঁচামেচি করছেন কেন আপনারা? ওনার নার্সকে সরি বললাম। আর শুনুন, রাত তো অনেক হলো, আপনাদের মধ্যে কেউ একজন এখানে থেকে বাকি সবাই চলে যান, কাল সকালে আবার আসবেন। ওনা আবার বলল, জি আমি আজ আপনাদের কাছে থাকছি। অধরা আর দিশা হোটেলে ফিরে যাও। দিশা ওনাকে থামিয়ে বলল, না না, আজ তুই না, আমি আপনাদের কাছে থাকব। আমি আমার জানের যত্ন নিজের হাতে করব। না দিশা, আমি বললাম তো তুই অধরাকে নিয়ে হোটেলে ফিরে যা, আমি এখানে থাকছি। না, তুই ফিরে যা। না, তুই ফিরে যাই। এভাবে অনা দিশা রাত থাকা নিয়ে ঝগড়া করতে লাগলো। ওদের ঝগড়া শুনে অতিষ্ঠ হয়ে গেল নার্স। এই থামুন আপনারা, এভাবে কেউ ঝগড়া করে? এটা হসপিটাল নাকি মাছের বাজার? আপনাদের দুজনের কেউ এখানে থাকবেন না, অন্য কাউকে রাখুন এখানে, আর তাড়াতাড়ি এখান থেকে যান, রুগীকে বিশ্রাম নিতে দিন। অনা বলল, অধরা তুমি এর আগে কখনো হসপিটালে থেকেছো? জি আপু, থেকেছি। গুড, তাহলে তুমিই আজ রাতে হসপিটালে থাকবে। অনার কথা শুনে দিশা খেপে গিয়ে বলল, কেন কেন? ও কেন এখানে থাকবে? তুইও তো একটু আগে ভুললি দিশা, অধরার জন্যই আজ সব কিছু হয়েছে। তাহলে ভুলের মাসুলটা না হয় অধরা সারা রাত আপনাদের সেবা করেই দিল। এখানে থাকতে পারবে তো অধরা? হ্যাঁ আপু পারবো, কিন্তু আর কোনো কিন্তু না।
এবার চল এখান থেকে, আপনাকে আরাম করতে দে। আফনান, তুই থাক তাহলে, আমরা কাল সকালে আসবো অদরা ভাই। আরে কিন্তু দিশাকে না জোর করে নিয়ে চলে গেল। কেবিনের পরিবেশটা এখন একটু ঠান্ডা হলো। আফনান অদরার দিকে তাকিয়ে দেখলো অদরা মাথা নিচু করে কাঁদছে। কি হলো অদরা, তুমি ওখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? অদরা আফনানের কাছে এসে বলল, স্যার, দিশা ম্যাডাম ঠিকই বলেছেন, আজ আমার জন্যই আপনার এই অবস্থা হয়েছে। যদি আপনি আমাকে বাঁচাতে না আসতেন তাহলে হয়তো এখন আপনি সুস্থ থাকতেন। অদরা, এভাবে নিজেকে দোষ দিও না, তোমার এতে কোনো দোষ নেই। কিন্তু আমাকে একটা কথা বলো তো, তুমি ওখানে কেন গিয়েছিলে? পার্টি তো ভেতরে হচ্ছিল। অদরা এবার সব কিছু খুলে বলল আফনানকে। সব কিছু শোনার পর আফনান বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, যেহেতু ওই ছেলে দুটো আমাদের অফিসে কাজ করতো তাই ওদেরকে ধরতে আমাদের খুব একটা বেগ পেতে হবে না। ওদের সব ডিটেলস আমরা পুলিশকে দিয়ে দেব, পুলিশ নিশ্চয়ই ওদেরকে খুঁজে বের করবে। আচ্ছা ওরা আমাকে একটু পানি দিতে পারবে? অবশ্যই স্যার। অদরা বোতল থেকে গ্লাসে পানি ডালতে লাগলো আর আফনান এদিকে একা একা উঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু উঠতে পারলো না। আফনানের এই অবস্থা দেখে অদরা বলল, আসুন স্যার, আপনাকে উঠতে বসতে সাহায্য করছি। অদরা দাঁড়িয়ে থেকে আফনানের 2 হাত ধরে টানতে লাগলো। অদরার কাণ্ড দেখে আফনান বেকুবের মতো অদরার দিকে তাকালো। আফনানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অদরা বলল, কি হলো স্যার, আপনি ওইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? এভাবে কি কোনো মানুষ উঠানো যায়, তাও আবার মাথায় চোট পাওয়া অসুস্থ মানুষকে? তাহলে কিভাবে উঠাবো স্যার? আমার কাছে সরে এসো। অদরা আপনার কাছে গেল, আরো কাছে। এবার বাঁকা হয়ে তোমার মুখটা আমার মুখের উপরে রাখো। কি মানে? একটু কুঁজো হও, সামনের দিকে ঝোঁকো। গুড। এবার তোমার ডান হাত দিয়ে আমার বাম হাতের বাহু ধরলো। বাম হাতটা আস্তে আস্তে আমার পিঠের নিচে রাখো। এবার তোমার ডান হাতটা উপরের দিকে টানো আর নিচের বাম হাতটা দিয়ে উপরের দিকে ধাক্কা দাও। এভাবে অধরা আস্তে আস্তে আপনাকে উঠিয়ে বসালো। সুন্দর। কি তুমি সরি মানে? এবার পারফেক্ট হয়েছে, ঠিকভাবে তুলতে পেরেছ। তাড়াতাড়ি পানি দাও, আমি বেশিক্ষণ এভাবে বসে থাকতে পারবো না, মাথাটা ব্যথা করছে। অধরা আপনাকে পানি খাওয়ালো, তারপর আস্তে আস্তে আপনাকে আবার শুইয়ে দিল। স্যার কিছু খাবেন? না স্যার, কিছু তো খান, আপনি সেই সন্ধ্যাবেলা থেকে কিছুই খাননি। একটু ফল কেটে দেই? আচ্ছা ঠিক আছে, দাও। অধরা ফল কাটতে লাগলো। ফল কেটে এক পিস আপনানের মুখের সামনে ধরতে আপনান বলল, না আগে আমি না, তুমি খাবে। আমি? সন্ধ্যাবেলা থেকে তো তুমিও কিছু খাওনি। তুমি আগে খাও, তারপরে আমি খাবো। না না স্যার, আমি খাবো না, আপনি খান। খাও বলছি। অধরা ফলটা খেলো, পরের পিসটা আপনাকে খাওয়ালো। একদিন পর সকালবেলা আজ আপনাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। দিশা রনায়া ওকে হসপিটাল থেকে হোটেলে নিয়ে গেল। আজ ট্রিপটা শেষ হয়ে গেল, এবার বাসায় ফেরার পালা। হোটেলের সামনে 3টা গাড়ি রাখা, 2টা আপনানের আর একটা ওনার। অফিসের সবাই বাসে উঠতে লাগলো। আপনানও হোটেল থেকে বেরিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো। এমন সময় আপনানের ফোনটা হঠাৎ বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে মিস্টার রাজেশ্র বসু ফোন দিয়েছেন। রাজেশ্র বসুর কোম্পানির সাথে আপনাদের কোম্পানির অনেক বছর একটা সম্পর্ক রয়েছে। রাজেশ্র বসু আপনাদের বাপের বয়সী লোক। আপনার ফোনটা রিসিভ করলো। হাই আঙ্কেল, কেমন আছেন? এই তো ভালোই আছে, তোমার কি অবস্থা সেটা আগে বলো। আপনার এখন কি সুস্থ হয়েছ? জি, এখন অনেকটাই সুস্থ আছি, খুব ভালো। তোমাকে দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু আমি এতদিন বিদেশে ছিলাম, কাল রাতেই দেশে ফিরলাম। তা কক্সবাজারে আছো নাকি ঢাকায় চলে গেছো? না আঙ্কেল, এখন কক্সবাজারে আছি, কিন্তু আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হব।
কিন্তু তোমার তো এখন ঢাকায় যাওয়া হবে না আফনান। কেন আঙ্কেল? তোমাকে এখন সিলেটে আসতে হবে। সিলেটে কিন্তু কেন আঙ্কেল? কারণ পরশুদিন আমার কোম্পানির 25 বছরের জন্মদিন আর আমাদের বিবাহ বার্ষিকী। সেদিন একটা বড় করে পার্টি দিব, আমার সব বিজনেস পার্টনাররা আসবে, তাই তোমাকেও আসতে হবে। আর শোনো, তুমি একা আসবে না, সাথে করে অনার তোমার হবু বউ দিশাকেও নিয়ে আসবে। দিশাকে তো এখনো পর্যন্ত দেখতেই পেলাম না। আঙ্কেল, আমি আপনাকে এই কথা দেব না যে অবশ্যই আমরা আসব, তবে চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করলেই শুধু হবে না আপনার, তোমাদেরকে অবশ্যই আসতে হবে। আচ্ছা আঙ্কেল, বিষয়টা মাথায় থাকলো, দেখি কি করা যায়। এখন রাখছি। আচ্ছা ঠিক আছে। আপনার ফোনটা কেটে ওনার কাছে গেল। আপনাকে চিন্তিত দেখে ওনা বলল, কিরে আপনার কি হয়েছে? রাজেন্দ্র আঙ্কেল ফোন দিয়েছিল আমাকে আর বলল যে পরশুদিন সিলেটে উনি একটা পার্টি রেখেছেন। পার্টি? কিসের পার্টি? ওনার কোম্পানির এবার 25 বছরে পা দিচ্ছে, আর ওই দিন ওনার বিবাহ বার্ষিকীও। ও তা যা সেখানে। এটা কোনো সাধারণ পার্টি না, একটা বিজনেস পার্টি। তোর অবশ্যই সেখানে যাওয়া উচিত। আমি এদিকটা সামলে নেব, তুই চিন্তা করিস না। না না আঙ্কেল, শুধু আমাকে ইনভাইট করেননি, তোকে আর দিশাকেও ইনভাইট করেছেন। আমাকেও? না রে আপনার, আমি যেতে পারবো না, অফিসে অনেক কাজ আছে। একটা কাজ কর, তুই আর দিশাই চলে যা। এমন সময় দিশা ওদের সামনে যেতে লাগলো। আপনার ওকে ডাক দিয়ে থামালো। কি হলো জান, কিছু বলবে? হ্যাঁ দিশা, বলছিলাম যে আমাদের একটু সিলেটে যেতে হবে। কেন? সিলেটে কেন যাব? সেখানে একটা বিজনেস পার্টি হবে, আমাদেরকে সেটা অ্যাটেন্ড করতে হবে। আমাকে কি যেতেই হবে? কেন, যেতে কোনো অসুবিধা তোমার? হ্যাঁ আসলে আপনার, আমি এই কয়দিন এখানে থেকে অনেক টায়ার্ড হয়ে গেছি। দেখো আমার মুখের সেই উজ্জ্বল ভাবটা কেমন যেন হারিয়ে গেছে। আমার ত্বকের এই অবস্থা থাকলে আমাদের বিয়ের সময় আমার ফটো ভালো হবে না। আমাকে এখন ঢাকায় যেয়ে অনেক রূপচর্চা করতে হবে। প্লিজ বেবি, তুমি একটু বুঝো। আমি যেতে পারবো না, সরি, তুমি একাই যাও কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি গাড়িতে গিয়ে উঠো, আমি দেখছি কি করা যায়। দিশা চলে গেল। অনা বলল, দেখ আপনার, কেমন মেয়েকে তুই বিয়ে করতে যাচ্ছিস? ওর তোকে নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা আছে ওর রূপচর্চা নিয়ে। থাক, ওর কথা এখন বাদ দে। না, আমি একাই তাহলে চলে যাব। না না আপনার, তুই এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিসনি, তোর মাথায় এখনো ব্যথা আছে। এই অবস্থায় তোর ওখানে একা যাওয়াটা ঠিক হবে না। তাহলে কাকে সাথে নিয়ে যাব? অনা কিছুক্ষণ ভেবে বলল, একজন আছে যাকে তুই সাথে করে নিয়ে যেতে পারিস। কে সে? অনা এবার অদরাকে ডেকে বলল, অদরা, আপনাকে একটা বিজনেস পার্টি অ্যাটেন্ড করতে হবে, সিলেট যেতে হবে। এখন ওর শরীর তো খুব একটা ভালো নেই, কিন্তু আমি ওর সাথে যেতে পারবো না, এদিকে অনেক কাজ আমার। আর দিশাও ওর সাথে যেতে পারবে না, ও বেচারি অনেক টায়ার্ড হয়ে গেছে। তো তুমি একটু যাবে ওর সাথে? আমি যাব স্যারের সাথে? হ্যাঁ। কি, পারবে না যেতে? না মানে আপু, আমি বলছিলাম যে আমি কি করে স্যারের সাথে যেতে পারি? আমি তো ওখানকার কাউকেই চিনব না। আপনার এবার অদরাকে বলল, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না অদরা, আমি তো সবসময় তোমার সাথে সাথে থাকব, কোনো অসুবিধা হতে দেব না তোমার। এবার যাবে আমার সাথে? ওনা বলল, অদরা প্লিজ আর না করো না, দেখো তুমি আপনার পিয়ে, ওর প্রতি তোমার একটা দায়িত্ব আছে, তো তুমি সেই দায়িত্বটা পালন করবে না? জি আপু, করব। স্যার আমি যাব আপনার সাথে।
কিছুক্ষণ পর আপনার আর অদরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ওদের চলে যাওয়ার কিছু সময় পর বাস 3টাও ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। সেই দিন সন্ধ্যাবেলা আপনার গাড়ি চালাচ্ছে আর অদরা বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ অদরা বলল, স্যার, কক্সবাজার থেকে সিলেট যেতে কত সময় লাগে? সাধারণত 12 ঘন্টা আর 25 মিনিট, তবে রাস্তার জ্যাম থাকলে আরও বেশি সময় লাগে। স্যার, রাস্তায় তো অনেক জ্যাম দেখছি না। তার মানে রাত 12টার আগেই আমরা হোটেলে পৌঁছে যাব, তাই না? রাত 12টা কেন, আমরা 10:30টার মধ্যেই সিলেটে পৌঁছে যাব। কিন্তু স্যার, আমরা সিলেটে থাকবো কোথায়? সে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না অদরা। যে হোটেলে পার্টিটা হবে আঙ্কেল সেই হোটেলেই আমাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ও, তাহলে ঠিক আছে। আচ্ছা অদরা, তুমি বাসায় জানিয়েছো তো যে তুমি আজ ঢাকায় ফিরতে পারবে না? তুমি আমার সাথে যে আজ সিলেট যাচ্ছ সেটা বলছো তাদের? জি স্যার, মামুনিকে বলেছি। তো তিনি কি বললেন? বকেছেন তোমায়? না স্যার, আমাকে কেন মামুনি বকতে যাবেন? মামুনি তো আমায় খুব ভালোবাসে। যখন তাকে বললাম যে আমি আপনার সাথে সিলেট যাচ্ছি তখন সে আর কিছুই বলল না আমাকে। তোমার মামুনি তোমাকে অনেক বিশ্বাস করে, তাই না? ভালো, বাড়ির মেয়েদের উপরে বিশ্বাস রাখতে হয়। সে শুধু আমাকে বিশ্বাসই করে না স্যার, আমাকে অনেক বিশ্বাস করে। তাই নাকি? বাহ, এটাও ভালো। কথা বলতে বলতে আপনার খেয়াল করলো গাড়িতে পেট্রোল প্রায় শেষ। তাই আপনার এবার গাড়িটাকে নিয়ে পেট্রোল পাম্পের দিকে গেল। ওখানকার একটা লোককে গাড়িটা ফুল ভরে দেওয়ার জন্য বলে অদরা আর আপনার গাড়ি থেকে বেরিয়ে গেল। গাড়ি থেকে কিছু দূরে তারা দুজন দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ আপনার খেয়াল করলো অদরা শীতে গুটিসুটি হয়ে যাচ্ছে। তুমি ঠিক আছো? জি স্যার, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছো? শীতে তো তুমি শেষ হয়ে যাচ্ছ। আসলে স্যার, গাড়ির মধ্যে একটু শীত লাগছিল না, তাই সব চাদরগুলো আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আমি ঠিক আছি স্যার, সমস্যা নেই। আপনার এবার নিজের ব্লেজারটা খুলে অদরার দিকে দিয়ে বলল, নাও, এটা পরে থাকো, তাহলে শীত কম লাগবে। না না স্যার, আমার লাগবে না। আমি বললাম তো আমি ঠিক আছি। আপনার এবার আর কোনো কথা না বলে এক প্রকার জোর করে অদরাকে ব্লেজারটা পরিয়ে দিল। এই পাম্পের সামনে, মানে রাস্তার এই দিকে দেখো, একটা হোটেল আছে, চলো কিছু একটা খেয়ে আসি। না স্যার, আমি কিছু খাবো না, আপনি খেয়ে আসুন। আচ্ছা অদরা, তোমার কি সব কথা 2বার শুনতে খুব ভালো লাগে? আমি তোমাকে যখনই কিছু করতে বলি তুমি তখনই আগে না শব্দটা ব্যবহার করো। শোনো, সিলেট যেতে এখনও আমাদের 3 থেকে 4 ঘন্টা লাগবে। সেই দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম, তারপর আর কিছু খাইনি। এখন যখন গাড়িটাকে একটু থামিয়েছি তখন চলো কিছু খেয়ে আসি। অদরা না করলো না। আপনার অদরাকে নিয়ে রাস্তার ওই পাশের হোটেলে চলে গেল। সামান্য কিছু খাবার অর্ডার দিয়ে ওরা খাওয়া শুরু করলো। খেতে খেতে অদরা আপনানের দিকে কয়েক নজর তাকালো। আপনার এখন একটা নীল কালারের শার্ট গায়ে দিয়ে আছে। এতক্ষণ ব্লেজার ছিল বলে ওর শীত লাগেনি, কিন্তু ব্লেজারটা খোলার পর এখন বেশ শীত শীত লাগছে। হোটেল থেকে বেরোনোর পর অদরা বলল, স্যার। বলো। অদরা এবার ব্লেজারটা খুলে আপনাকে দিয়ে বলল, এই নিন, এটা পরে নিন। না না, তোমার তো শীত লাগছে, তুমি পরো, আমি ঠিক আছি। স্যার, আমি অলরেডি একটা পাতলা সোয়েটার পরে আছি, কিন্তু আপনি এই শার্টটা ছাড়া আর কিছুই পরেননি। নিন, আপনার ব্লেজারটা পরে নিন। আমার থেকে বেশি এখন এটা আপনার দরকার। আপনার আর কোনো কথা বলল না। অদরার কাছ থেকে ব্লেজারটা নিয়ে পরে নিল। রাত 12:23 আপনার আর অদরা সিলেটের বেলি গার্ডেন হোটেলে পৌঁছে গেল। মিস্টার বসু এই হোটেলে আপনার আর অদরার জন্য 2টি রুম বুক করে রেখেছেন। অদরা আর আপনার সেখানে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সন্ধ্যাবেলায় পার্টি হচ্ছে।
পার্টিতে লোক গম গম করছে। এবার সেখানে আপনার আর অধরাও গেল। আপনার আজ সব কিছু ব্ল্যাক পরেছে, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক ব্লেজার। এদিকে অধরা গোলাপি কালারের একটা গাউন পরেছে, তার সাথে ম্যাচ করে হেজাব। আপনার আর অধরাকে দেখে মিস্টার বসু এগিয়ে গেলেন ওদের দিকে। আরে আফরান, এসো এসো, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা হচ্ছে। বিবাহ বার্ষিকী আর কোম্পানির সফলতার জন্য অনেক অনেক শুভেচ্ছা আঙ্কেল। আমি ভালো আছি, আপনি? থ্যাংক ইউ, আমি খুব ভালো আছি। অধরার দিকে তাকিয়ে বলল, এইটা অধরা তাই না, তোমার পিএ? জি। অধরা মিস্টার বসুকে দেখে সালাম দিল। মিস্টার বসু সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো? জি ভালো আছি। এবার মিস্টার বসু তার বউ দীপাকে ডাকতে লাগলেন, দীপা এদিকে এসো, দেখো কারা এসেছে। এবার মিসেস দীপা বসু সেখানে এসে বললেন, আরে আপনার যে, কেমন আছো? জি আন্টি, ভালো আছি, আপনি? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। অধরাকে বলল, কেমন আছো অধরা? জি ভালো। দীপা বসু অধরাকে বললেন, অধরা তোমার কথা ওনা আমায় বলেছে, তাই তোমাকে চিনতে আমাদের কোনো অসুবিধা হলো না। আচ্ছা, এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? চলো ভেতরে চলো, আমি তোমাকে সবার সাথে দেখা করিয়ে দিচ্ছি, এসো। অধরা ওনার সাথে চলে গেল। পার্টি প্রায় শেষের পথে। আপনার মিস্টার বসুর সাথে আছে আর অধরা মিসেস বসুর সাথে। হঠাৎ মিস্টার বসু আপনাকে বলল, আপনার যতদূর তোমার পিএ মানে অধরাকে দেখলাম, তাতে মনে হচ্ছে মেয়েটা বেশ ভালো, শান্তশিষ্ট, ভদ্র, শালীন। তোমার ভাগ্য অনেক ভালো যে এমন একটা পিএ পেয়েছ, না হলে আজকালকার মেয়েরা প্রত্যেকটা কথায় যা নকশা করে আর ভার উঠানো কোনো কথা নয়। জি আঙ্কেল। পরদিন সকালবেলা আপনার অধরার রুমে এলো। এটা বলতে যে একটু পরে ওরা এখান থেকে রওনা দেবে, কিন্তু ঘরে এসে দেখে অধরা জানালার সামনে একটা চেয়ার নিয়ে বাইরে কি যেন একটা দেখছে। অধরা কি দেখছো ওইভাবে? স্যার ওইদিকে একটু দেখুন, এ পাহাড়ের সব চায়ের বাগান। আপনার জানালা দিয়ে তাকিয়ে দেখলো সামনে ইয়া বড় একটা পাহাড়, আর সেই পাহাড়ের পুরোটা জুড়ে চায়ের বাগান। স্যার বলছিলাম যে যাবেন একটু ওখানে, আমার ছোটবেলা থেকে চায়ের বাগান দেখার খুব শখ। প্লিজ স্যার চলুন একটু ওখানে, প্লিজ প্লিজ। অধরা এভাবে আপনার সামনে আকুতি মিনতি করতে লাগলো, আর আপনার ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আচ্ছা ঠিক আছে, চলো। আপনার আর অধরা এখন চায়ের বাগানে। স্যার চলুন না, ওই উপরের দিকে উঠি। অধরা আজ আপনার পাহাড়ের উপরের দিকে উঠতে লাগলো। হঠাৎ অধরা একটা হিস হিস শব্দ পেল। পেছন ফিরে আপনানের পায়ের দিকে তাকাতেই দেখে একটা কালো সাপ আপনানের পায়ে সবল মারবে বলে ফনা তুলছে। অধরা আপনাকে এক ধাক্কা দিয়ে ছায়ের বাগানে ফেলে দিল, আর সাপটা এসে অধরার পায়ে সবল মারল। অধরা, গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন, গল্পটিতে একটি লাইক দিবেন। গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।